বর্তমান বাংলাদেশের নতুন প্রজন্ম আর বসগিরির রাজনীতি দেখতে চায় না। সকলেই ফ্রেন্ডস চায়, বন্ধু চায়, যাকে মন খুলে বলতে পারবে, নিজের অসুবিধা জানাতে পারবে এবং নিজেও কিছু শিখতে পারবে। গাইডলাইন প্রোগ্রাম এখানে আপনার আসলে তাদের কি গাইড করলেন যদি বলেন। আমি বলার চেষ্টা করেছি, নতুন বাংলাদেশ গঠন করতে গেলে নতুন চিন্তাধারার মানুষ প্রয়োজন, যারা নিজে জানবে, অন্যদেরকে পথ দেখাবে এবং নিজেও একই পথে হাঁটবে। এই তিন গুণের সমন্বয় যাদের মধ্যে থাকবে, তারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে বলে আমার ধারণা। আমি যা দেখছি বাজারে, 5ই আগস্টের পরে মানুষের মধ্যে ভিন্ন ধরনের সচেতনতা তৈরি হয়েছে। তারা মানুষের শুধু কমিটমেন্টকে পছন্দ করে না, তারা বাস্তবায়ন দেখতে চায় এবং যিনি কমিটমেন্ট করছেন তার মধ্যেও বাস্তবায়ন দেখতে চায়। এই জন্য আমি বলার চেষ্টা করেছি, তারা যেন তাদেরকে প্রস্তুত করে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনা করার জন্য। এই প্রস্তুতি শুধুমাত্র মুখে বললে হবে না, কার্যে পরিণত করতে হবে। যারা কার্যে পরিণত করবে, বাংলাদেশের মানুষ তাদেরকেই গ্রহণ করবে। তার উদাহরণ ডাকসু, তার উদাহরণ জাকসু, তার উদাহরণ চাকসু, আশা করি রাখসু। যেমনটি বলছিলাম, এই যে সকল প্রতিষ্ঠানে গতকালকে চাকসুতেও এই যে ছাত্র শিবিরের তো গণজোয়ার, এই বিষয়ে কি বলবেন আসলে? এটার পিছনে আমার দৃষ্টিতে একমাত্র কারণ হলো ছাত্র শিবির যাদেরকে নমিনেশন দিচ্ছেন, ইলেকশনে দাঁড় হওয়ার জন্য যাদেরকে এখানে নমিনি করছেন, তারা একই দ্বারে ভালো ছাত্র, একই সাথে ভালো চরিত্রবান, একই সাথে গুড ম্যানার এবং বিহেভিয়ার। বর্তমান বাংলাদেশের নতুন প্রজন্ম আর বসগিরির রাজনীতি দেখতে চায় না। সকলেই ফ্রেন্ডস চায়, বন্ধু চায়, যাকে মন খুলে বলতে পারবে, নিজের অসুবিধা জানাতে পারবে এবং নিজেও কিছু শিখতে পারবে। সুতরাং আগের দিনের যে কথা, একজন ছাত্র নেতা 3টা-4টা ফোন নিয়ে ঘোরাফেরা করবে, তাকে দেখলেই সবাই রাস্তা ছেড়ে দিবে, মনে হয় বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আর নাই। শিবির ছাত্রদের এই পালস বুঝতে পেরেছে। এই জন্যই তারা ছাত্রদের ভূমিদশ বিজয় অর্জন করতে সমর্থ হয়েছে। আচ্ছা, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছেন, আপনারা কতটুকু আশাবাদী? নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই। অবশ্যই নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। শঙ্কা যেটি আছে সেটি জুলাই চার্টার নিয়ে। জুলাই চার্টার আগামীকালকে স্বাক্ষর হওয়ার কথা আছে। আমরা রাতে ঢাকায় যাব, কোনো শঙ্কাহীন পরিবেশে যেন জুলাই চার্টার স্বাক্ষরিত হয়, এই জন্য আমরা সকলেই চেষ্টা করছি। একটা বিষয় জানতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে যে আন্দোলন হলো 24শে গণ আন্দোলন, এরপর কিন্তু যে দৃশ্যমান যে বিচার যেটি জুলাইয়ের, এটির বিচার প্রক্রিয়া আসলে কতটুকু এগুচ্ছে? অনেক এগুয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই বিচার প্রক্রিয়া সবচাইতে স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে দ্রুত গতিতে বিচার হতে যাচ্ছে। সবচাইতে বড় যে মামলাটা আছে, এই মামলাটায় আপনারা দেখবেন আর্গুমেন্ট প্রায় শেষের দিকে। খুব দ্রুতই এই মামলার রায় ঘোষিত হবে বলে আমরা প্রত্যাশা করি। কারণ রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন পক্ষ তার যুক্তিতর্ক উপস্থাপন প্রায় শেষের দিকে, আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে, তারপরে রায়ের দিন ধার্য হবে। এবং একটা কথা এখানে বলতে হবে, এই বিচার প্রক্রিয়ায় যে ধরনের ক্রেডিবল, স্বচ্ছ, কোয়ালিটিফুল এভিডেন্স তারা হাজির করেছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিমিনাল মামলায় এত ভালো এভিডেন্স কেউ উপস্থাপন করতে পারেনি। পিআর নিয়ে একটু জানতে চাই। পিআর নিয়ে গত পরশু দিনও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি নিজেও পিআর বোঝেন না। তারা বারবার এই কথাগুলো বলছেন। তো পিআর নিয়ে আসলে আপনাদের যে নির্বাচনের আগে গণভোট আয়োজন, পিআর, এইসব বিষয়ে কি বলবেন? কোনো বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি জানবে কি জানবেন না, বুঝবেন কি বুঝবেন না, এটি নির্ভর করে ওই ব্যক্তির নিজের সামর্থ্যের উপরে। কেউ যদি বুঝতে না চায়, আপনি তো জোর করে তাকে বোঝাতে পারবেন না। কিন্তু যারাই শিক্ষিত লোক তারাই বোঝে। পৃথিবীতে পিআরের দাবি তো বাংলাদেশে একমাত্র না, পৃথিবীর প্রায় 93টা দেশে কোনো না কোনো ফর্মে পিআর আছে। এই সম্পর্কে যদি আমাদের লেখাপড়া থাকে, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমরা যে দাবিটা জানাচ্ছি, একটা উচ্চকক্ষ হবে সংসদের, একটা নিম্নকক্ষ হবে। উচ্চকক্ষে পিআর হবে এই কথা বলেছে হলো আমাদের এই ঐকমত্য কমিশন। নিম্নকক্ষে পিআরের দাবি আমরা বলেছি যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটোতেই পিআর হবে। এই বিষয়টি এখনও আনসেটেল অবস্থায় আছে। আমার বিশ্বাস পিআর হলে বাংলাদেশের মানুষের সঠিক রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব সকলেই বুঝে পাবেন। অন্যথায় 48% ভোট পেয়ে আপনি 250 আসন পেয়ে যাবেন, তো বাকি 52% লোক কী করবে? এই জন্য সকল দিক থেকেই প্রতিনিধি আসা উচিত। এই জন্যই আমরা বলেছি এটা। আমার শেষ প্রশ্ন, ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে দীর্ঘ গণ আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। ঢাকা সিলেট মহাসড়কের যে ভোগান্তি, এটি নিয়ে কি বলবেন আসলে? ঢাকা সিলেট মহাসড়কের ভোগান্তি নিয়ে আমরা গিয়েছিলাম ওই দিন যোগাযোগ মন্ত্রীর কাছে, উপদেষ্টার কাছে।
তিনি কতগুলো প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলেছেন। তার মধ্যে সবচাইতে বড় যে সমস্যাটা, একটা জায়গায় একটা গোলচত্বর দিতে হবে। তিনি নিজে এসেছেন সেখানে এবং একটা গোলচত্বরের ব্যবস্থা করেছেন, এবং ওই দিনের পর থেকে দেখবেন ঢাকা সিলেট মহাসড়কের ওই যানজটের সমস্যাটা কেটে গেছে। এখন বাকিটা হচ্ছে কনস্ট্রাকশন হয়েছিল ভারতীয় কোম্পানি কনস্ট্রাকশনে অসহযোগিতা করছে। এই ব্যাপারেও সরকার চিন্তা ভাবনা করছে বিকল্প কী ব্যবস্থা করা যায়। ধন্যবাদ। ঠিক আছে, আমাদের